মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে খালাস পেয়েছে বাকি ৩ আসামি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলার রায় দেন। এর আগে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মনিরুল ইসলাম মুকুল জানান, সকাল ৮টায় আসামিদের আদালতে তোলা হয়। এতে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আর খালাস পেয়েছেন তার স্ত্রী জাহেদা বেগম, 2 ছেলে সজীব শেখ ও রাতুল শেখ। মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে গত 6 মার্চ ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশু আসিয়া মারা যায়। এই বিষয়ে জানবো আরো খবর। মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ তেহরান টুটুল। টুটুল, রায় শুনে আসিয়ার পরিবারের সদস্যরা কি প্রতিক্রিয়া জানাচ্ছে, আদালত পর্যবেক্ষণে কি বলছে, জানাবেন বিস্তারিত। অদিতি, আপনাকে ধন্যবাদ। রায়ের সময় আমরা আসিয়ার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি পরিবারের কেউই আমাদের সাথে সেরকম কথা বলতে রাজি হন না এবং তারা দ্রুত আদালত চত্বর ত্যাগ করে। তবে আদালতে আমরা অসংখ্য আইনজীবীর সঙ্গে কথা বলেছি এবং আইনজীবীরা একটি কথাই বলেছে যে তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে বাকি 3 আসামির বিরুদ্ধে কেন আপনারা, রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী ছিল তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কেন আপনারা অভিযোগটা প্রমাণ করতে পারেন। তারা বলেছে যে আমরা চেষ্টা করেছি, তবে তাদের যেই অভিযোগ আনা হয়েছিল সেই বিষয়ে আমরা কোনো যেই সাক্ষ্য সেটা আমরা আনতে পারিনি, ফলে আদালত তাদেরকে খালাস দিয়েছে। তবে আদালত যেটা করেছে তারা সেই বিষয়ে বলেছে যে আদালত সর্বোচ্চ শাস্তিটা দিয়েছে এবং রাষ্ট্রপক্ষ বলেছে যে এই মামলায় যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে তারা কাগজপত্র পেলে তারপরে এই বিষয়ে তারা আপিল করবেন এবং তারা উচ্চ আদালতে যাবেন যে বাকি 3 আসামি তাদের এখানে অভিযুক্ত আছে কিনা। তবে আমরা এই যে রায় হলো সেই রায়ের ব্যাপারে আমরা একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে চাই। আমরা জানতে চাই যে এই যে রায়টা হলো সেই রায়টা যে আপনি কি মনে করেন যে এই রায়টার ফলে মানুষের সামাজিক যে ইফেক্টটা, সেই সামাজিক ইফেক্ট অর্থাৎ মানুষের সন্তুষ্টির যে জায়গাটা সেটা প্রমাণ হলো কিনা বা প্রকাশ হলো কিনা? আসলে সত্যি কথা বলতে যে এত দ্রুত একটি রায় হবে সেটা আসলে একটু কল্পনার বাইরে ছিল এবং প্রথম থেকে এটা একটি আলোচিত ঘটনা ছিল এবং সেই ঘটনাটাকে কেন্দ্র করেই কিন্তু খুব দ্রুততার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আইন কর্মকর্তাও দেখলাম যে এখানে এসেছেন, একজন পিপি এটার দায়িত্বে ছিলেন। সেই অনুযায়ী কিন্তু রায়টা অবিশ্বাসযোগ্য মানে বিশ্বাসযোগ্যভাবেই বলা যায় যে অনেকটা সন্তুষ্টজনক হয়েছে এবং এই রায়টা আমরা আশা ব্যক্ত করি যে এটা কিন্তু বাকি 3 জন আসামি যারা ছিলেন তাদেরকে নিয়ে কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শুনছিলেন অদিতি যে আসলে যে বাকি যে 3 আসামি তাদেরকে যে খালাস দেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, তবে তারা মনে করছেন যে তারা যথাসময়ে ব্যবস্থা নেবে। আপনাকে ধন্যবাদ। আমরা জেনে নিচ্ছিলাম এই বিষয়ে বিস্তারিত। দর্শক, আমাদের সাথে সহকর্মী শরীফ তেহরান টুটুল মাগুরা থেকে যুক্ত ছিলেন। আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় প্রসঙ্গে কথা হচ্ছিল। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে ঢাকাবাসী। এর মধ্যেই নগর ভবনের সামনে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। নগর ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলটি প্রেস ক্লাব হয়ে সচিবালয়ে গিয়ে শেষ হবে। এর আগে বৃহস্পতিবার এই কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দ্রুত শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গেল কদিন ধরেই এই আন্দোলন চলছে। সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করার পাশাপাশি নগর ভবনের সব গেটে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, মেয়র পদ শূন্য হওয়ায় নাগরিক সেবা ও উন্নয়ন কর্মসূচি ব্যাহত হচ্ছে। শুধু সরকারের অবহেলায় ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব নিতে পারছেন না বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। সামনে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাকিব, সচিবালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা, সেটি কখন শুরু হবে, কি পরিমাণ মানুষ সেখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? অদিতি, নগর ভবনের সামনে থেকে কিন্তু বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং নগর ভবন থেকে গুলিস্তান গোলাপশাহের মাজার হয়ে কিন্তু মিছিলটি সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। যদি একটু দেখাই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজার হাজার
বাসিন্দা এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এই মিছিল নিয়ে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে যাচ্ছে। একটু বলে রাখি যে গত 3 দিন ধরে কিন্তু তারা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন। গত বুধবার, বৃহস্পতিবার তারা নগর ভবনের বাহিরে, রাস্তায় এবং ভিতরে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং বৃহস্পতিবার দুপুরের দিকে তারা আজকে সকাল থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকেও কিন্তু সকাল থেকে নগর ভবনের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা জড়ো হতে থাকেন। সেখানে যোগ দিয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ঢাকা দক্ষিণ সিটির যে কমিটি রয়েছে সেই সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই সেখানে যোগ দিয়েছেন এবং বেলা 11টার দিকে এই নগর ভবনের সামনে থেকে মিছিল নিয়ে তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালত কর্তৃক রায় দেওয়ার পরেও এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করার পরেও অদৃশ্য কারণে তাকে মেয়র হিসেবে শপথ পড়ানো হচ্ছে না। এক্ষেত্রে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সে সন্দেহ তারা করছেন এবং তারা অভিযোগ করছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ কিংবা অন্তর্বর্তী সরকার অদৃশ্য কারণে আসলে এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা আসলে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না কিংবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব তারা দিচ্ছেন না। এখানে মিছিল নিয়ে যারা এগিয়ে যাচ্ছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। সচিবালয়ের উদ্দেশ্যে আপনারা যাচ্ছেন, আপনাদের দাবি যদি মেনে নেওয়া না হয় পরবর্তী কি কর্মসূচি থাকবে আপনাদের? লাগাতার কর্মসূচি আমরা চালিয়ে যাব। আমরা যতদিন আমাদের দাবি আদায় না ততদিন আমরা রাজপথে থাকবো। স্বৈরাচার শেখ হাসিনা যেহেতু বিদায় করতে পারছি, এই সরকারকে আমরা অবিলম্বে বিদায় করে তারপর আমরা ঘরে ফিরবো। এখানে বিক্ষোভকারীরা যারা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু বলছেন তাদের যে দাবি, সে দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় করা হবে তারা আসলে তাদের এই মিছিল তারা চালিয়ে যাবেন এবং তারা এই তাদের আন্দোলনের মাধ্যমে ইশরাক হোসেনকে যে মেয়র পদে বসানো, মেয়র পদের দায়িত্ব গ্রহণ সেটি তারা আদায় করে ছাড়বেন এবং শপথ না পাশ করানো পর্যন্ত তারা রাজপথে থেকে তাদের দাবি আদায় করবেন বলেই কিন্তু তারা আসলে হুঁশিয়ারি করে যাচ্ছেন। সাকিব, আপনার কাছ থেকে আমরা সবশেষ তথ্য জেনে নিচ্ছিলাম। সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে, আমরা যেটি দেখছিলাম। দর্শক, শাহেদুজ্জামান সাকিব এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে নগর ভবনের সামনে থেকে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার সার্কিট হাউস মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ আজ। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন। সেখানকার খবর জানবো এবারে। আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। সমাবেশ ঘিরে কি পরিমাণ মানুষ সেখানে জড়ো হয়েছেন, নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, আর কখন মূল আনুষ্ঠানিকতা শুরু হবে? সমাবেশ নিয়ে নেতা কর্মী সমর্থকদের উচ্ছ্বাস বা যেটা বলেন বা তাদের মধ্যে যে উদ্দীপনা, কারণ 16-17 বছর আসলে তারা বিভিন্ন হামলা, মামলা, খুন, গুম, নির্যাতনের শিকার হয়েছেন। ফলে এই আজকের এই যে তারুণ্যের সমাবেশ নিঃসন্দেহে খুলনা এবং বরিশাল বিভাগের যারা ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের পাশাপাশি বিএনপি সহ অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য একটি মহা মিলন। বিকাল 3টায় আসলে অনুষ্ঠান সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশে আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া থাকছেন স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। তরুণরা আজকে যে মেসেজটা এখানে নিতে আসবে সেটা তো তারেক রহমান যে 31 দফার মাধ্যমে আসলে কিভাবে আগামীতে দেশ পরিচালনা করা যায়, কিভাবে আগামীতে দেশ উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি করা যায়, এই সমস্ত মেসেজ নিয়ে তারা এখান থেকে যাবেন। এইসব মেসেজ নিয়ে তারা তাদের কর্মীরা সহ তরুণরা বিভিন্ন পথে প্রান্তরে তারা সেটাকে ছড়িয়ে দেবেন এবং এই ছড়িয়ে দেওয়ার দিতে পারেননি, তারা প্রথমবারের মতো যারা ভোট দিবেন তাদের জন্য কিন্তু এই সমাবেশ থেকে মেসেজ যাবে এবং তারা অনেকে বলছেন যে প্রথমবারের মতো ভোট দিতে পারবো, এর মতো আনন্দের বা উচ্ছ্বাস থাকতে পারে না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যাতে নির্বাচন হয় এবং এই নির্বাচনে যেন আমরা সকলে অতি আনন্দের সাথে, উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে গিয়ে আমরা আমাদের ভোট দিতে পারি। ভোটের অধিকার
কনক, আমরা জেনে নিচ্ছিলাম সমাবেশের খবরাখবর, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও জানবো এই সমাবেশকে ঘিরে আপডেটগুলো। দর্শক সহকর্মী কনক রহমান আমাদের সাথে যুক্ত ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত টানা 10 দিন ছুটির সমন্বয় করতে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার দেশের সব সরকারি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। ফলে অন্যান্য কর্মদিবসের মতো এই দিনও সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকরা। ব্যাংকের পাশাপাশি শেয়ার বাজারেও স্বাভাবিক লেনদেন চালু থাকবে। লেনদেন হবে অন্যান্য কর্মদিবসের মতোই, সকাল 10টা থেকে বেলা 2:30 পর্যন্ত। একইভাবে আগামী শনিবার 24 মেও খোলা থাকবে এসব আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক ও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই কর্তৃপক্ষ গেল সপ্তাহেই পৃথকভাবে এমন নির্দেশনা জারি করে। এতে বলা হয়, সরকারি নির্দেশে ঈদুল আজহায় টানা 10 দিন ছুটি কার্যকর করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গত 6 মের বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে 10 দিন ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়। এই ছুটি শুরু হবে 5 জুন থেকে, শেষ হবে 14 জুন। উপদেষ্টা পরিষদে একই সভায় এই ছুটি সমন্বয় করতে ছুটি শুরুর আগে 17 ও 24 মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত। রাজধানীতে বাড্ডার আনন্দনগরে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশু সহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত 12:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন তোফাজ্জল মিয়া, তার স্ত্রী মানসুরা বেগম ও তাদের 3 শিশু তানিশা, মিথিলা ও তানজিলা। প্রতিবেশীরা জানান, ওই পরিবারের রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ ছিল। রাতে ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো ঘরে আগুন ধরে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে রাত 1টার দিকে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আছেন তোফাজ্জল, 45 বছর বয়স, ওনার হচ্ছে 80% পড়েছে। মানসুরা 35 বছর বয়স, ওনার হচ্ছে আপনার 67% পড়েছে। এবং ওই ফ্যামিলির 3টি বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। ওনাদেরও হচ্ছে একজনের 66%, একজনের 60% এবং একজনের 30% পড়েছে এবং সবার শ্বাসনালী পড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নূর ইসলাম নামে এক যুবক এবং কিশোর গ্যাংয়ের হামলায় সামিউর রহমান আলভি নামে এক শিক্ষার্থী সহ 2 জন নিহত হয়েছে। শুক্রবার রাত 8টার দিকে জিগাতলা ও হাজারীবাগের দুর্গা মন্দির এলাকায় পৃথক ঘটনায় তারা নিহত হন। নিহত নূর ইসলামের স্বজনরা জানান, নূর ইসলাম ইভেন্ট ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন। হাজারীবাগের দুর্গা মন্দির এলাকায় ইভেন্টের কাজে গেলে সেখানে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি ও তার এক বন্ধু। তার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। সেখান থেকে রাত 9:30টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে একই সময়ে জিগাতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভি নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ডাক্তার মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। সেটি কোন থানায় হবে? হাজারীবাগ নাকি মহল? 16 তারিখ সিলেক্ট করে তো এই গলির যে একবারে লাস্ট কর্নারে গিয়ে ওইখানে মনে হয় 15-20 জন ছেলেপেলে, যারা হয়তো ইয়াং বয়সের বা কিশোর বয়সের ছেলেপেলে, এরকম আমরা সিসি ক্যামেরা যেটা দেখতেছি। এখন এইটা কোপাইছে 3-4 জন ছেলের মধ্যে একজনের অবস্থা বেশি গুরুতর, আর বাদ বাকি 3 জন দেখলাম মোটামুটি এখন আশঙ্কা মুক্ত মনে হয়েছে। তো এই অবস্থা আমরা দেখতেছি, আসলে কারা করলো, কিভাবে করলো, এটা আমরা আসলে একটু সময় লাগবে। এরপরে আমরা হয়তো বলতে পারবো যে এরা কারা ছিল বা কি কারণে মারছে, এর পিছনের ঘটনা কি আছে, এটা সবই হয়তো বা তদন্তে বেরিয়ে আসবে। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস কথা বলছেন। আমরা তার বক্তব্য শুনে আসবো সরাসরি। এরপরে তো অনেক কিছু হয়ে গেল। বড় টাকা, কত বড় টাকা চান, সেখানেও কোনো জামানতের কোনো বিষয় নেই। এত যে পরিসংখ্যান দেখছেন, এগুলো সব জামানতবিহীন ঋণ।
এটা মজার কথা হলো ঠিক এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকায় নিজেরা চলছে। ব্যাংক কাকে বলবেন এখন? আপনারা বিচার করুন ব্যাংক কোনটা। কাজে যেটা প্রকৃত ব্যাংক সেদিক দিকে আমরা নজর দিই না, আমরা কোন রকমের বুঝ দেওয়ার মধ্যে করে যাই। যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত, তোলপাড় করে ফেলছি সারা দুনিয়া। এই হলো পরিহাস, যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম। এটা ব্যাংকিং না, ব্যাংকিংটা এইটা। প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে। এটাই হলো মানুষের ব্যাংক। মানুষ যেখানে আসতে পারে তার নিজের পরিচয়, তার টাকার পরিচয় না, সে আসে তার নিজের পরিচয়। সে নিঃস্ব একটা ব্যক্তি, সে বলছে আমি মুরগি পালতে পারবো, আমাকে কিছু টাকা দেন, আমি মুরগি পালবো। তার একটা বিশ্বাস, সেই বিশ্বাসের উপরে ভিত্তি করে আপনি টাকাটা দিচ্ছেন এবং তার সঙ্গে কাজের একটা কায়দা নিয়ম কানুন তৈরি করে দেন, সে সেটা অনুসরণ করে। সে বলে না যে আমার জমি বন্ধক দিতে হবে, আমি তো জমি নাই, শুরুতেই নাই, বন্ধক দেবো কিসে? কাজে এটা উল্লেখ করলাম এই জন্য, যেটাকে আমরা খুব হালকা ভাবে পৃথক ভাবে বলছি, সেটা কিন্তু ভবিষ্যৎ, সেটাই প্রকৃত ব্যাংকিং, সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে, এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না। কাজে এইটা হলো একটা সময়ের ব্যাপারে আজকে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সময় হলো কথাটা বুঝিয়ে বলার জন্য। রেগুলেটরি অথরিটির সৃষ্টি হলো কেন? যখন গ্রামীণ ব্যাংক শুরু হলো, প্রত্যেক এনজিও চেষ্টা করলো, এটা এত প্রসিদ্ধ হয়ে যাচ্ছে, এত নাম করছে, যেহেতু টাকা ফেরত পাচ্ছে, টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায়, তো সবাই চেষ্টা করলো যে আমরাও কিছু করি না কেন, আমরাও তো গরিব মানুষ নিয়ে কাজ করি। প্রত্যেক এনজিও চেষ্টা করলো যে এটা করুক, ক্রমে ক্রমে প্রসার হতে আরম্ভ করলো। ক্রমাগতভাবে এর মধ্যে নানা রকমের নতুন নতুন জিনিস ঢোকাতে আরম্ভ করলো, নতুন আইডিয়া নিজেদের সুবিধার জন্য করতে আরম্ভ করলো। এটা ভবিষ্যতের জন্য খারাপ হবে এটা মনে করে যে এটার কোনো একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম, বাংলাদেশ বলছে এটা আমাদের কাজ না। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করলাম, অর্থ মন্ত্রণালয় প্রথমে খুব গুরুত্ব দিল না, পরে বললো যে কি করতে হবে আমাদেরকে বলে। তখন আমরা বলি একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার, কারণ যে হারে এটা বাড়ছে, এটা একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করতে পারে। এটা নিয়ে লাভ করে বারে বারে বৈঠক হলো অর্থ মন্ত্রণালয়। তখন গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব, সেটা সমর্থন করলো। একটা জায়গায় প্রাইস লাগলো যে আমি রেগুলেটরি অথরিটি হবে, কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হবে না। এটাতে আমি ঘোরতর ভাবে আপত্তি দিলাম, এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হতেই পারবে না। তারা ব্যাখ্যা চাইলো, রেগুলেটরি অথরিটি হতে হলে একমাত্র প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। আমি একটা কথা ব্যাখ্যা করলাম, সেটা বহুবার বহু দেশে বলেছি, এখন বলি। সেটা হলো, দেখো আমরা যদিও এটাকে ব্যাংক বলি, গ্রামীণ ব্যাংকও ব্যাংক, অন্যান্য ব্যাংকও ব্যাংক, কিন্তু জিনিস তফাৎ, ভিন্ন জিনিস, একেবারে ভিন্ন। কিরকম ভিন্ন তা আমি উদাহরণ দিতাম, এখনো সেই উদাহরণটা আবার বলবো আপনাদেরকে। আমি বললাম যে দেখেন, আমেরিকান ফুটবল ও ফুটবল, ইউরোপিয়ান ফুটবল ও ফুটবল, কিন্তু খেলা ভিন্ন। আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের রেফারিকে নিয়ে আমেরিকান ফুটবল চালাতে চান, ইট উইল বি ডিজাস্টার, পাগল হয়ে যাবে সবাই। আপনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকে দিয়ে, সেন্ট্রাল ব্যাংকে দিয়ে ক্ষুদ্র ঋণ রেগুলেট করবেন। বাংলাদেশ ব্যাংক তো ক্ষুদ্র ঋণ জানেই না, সে তো ইউরোপিয়ান ফুটবলের রেফারি, তাকে রেগুলেটরি অথরিটির দায়িত্ব দেওয়া ঠিক হবে না। বলছে আমরা পৃথকভাবে করবো, আমরা পৃথকভাবে করলে এটা বাংলাদেশ ব্যাংকের জিনিস হবে,
এটাকে একটু ভিন্ন করতে হবে, এইটা নিয়ে বহুদিন ঝগড়া হলো। তো অবশেষে রাজি করালাম, ফখরুদ্দিন রাজি হলো যে হ্যাঁ এটাকে পৃথক করা হবে, পৃথকভাবে হবে। তখন কথা উঠলো যে একজন ডেপুটি গভর্নরকে দিয়ে এটা প্রধান হবে না। আমি বলছি না, তাহলে আবার এটাকে নিচে নামিয়ে ফেললে গভর্নরকে এটা প্রধান হতে হবে, তাহলে এটা গুরুত্ব পাবে। ডেপুটি গভর্নরকে দিলে সে গুরুত্ব পাবে না। এটা নিয়ে আবার ঝগড়া হলো, মতবিরোধ হলো, অবশেষে সেটাও রাজি হলো। তারপর এটা এখানে আমাদের অফিসে এরা করবে। আমি জানি তো এই অফিসে বাংলাদেশ ব্যাংকের অফিসে এটা হতে পারবে না, এটা ভিন্ন পৃথক জায়গাতে হতে হবে। মানুষ যেন জানে তার রেগুলেটরি অথরিটি ওইটা। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কনফিউজ করে ফেললে বাংলাদেশ ব্যাংকের ইনফ্লুয়েন্স আসতে থাকবে যে এই করো ওই করো, এটা ঠিক হবে না। অবশেষে সেই হলো, আজকে সেটা নতুন বিল্ডিং হলো। এটি হলো আমার শেষ বক্তব্য, যে আমি খুব খুশি হলাম যে এটা পৃথকভাবে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। যারা পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল, কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে এবং সেই বোঝার প্রতি সম্মান করে তারা সেই নিয়ম কানুনগুলো করেছে। তারা যদি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ব্যাংকের যে রেগুলেটরি নিয়ম কানুন এগুলো এটার উপরে যদি স্থাপন করতো, তাহলে মাইক্রো ক্রেডিট সেদিনই শেষ হয়ে যেত, ওরা আর খুঁজে পাওয়া যেত না। তারা যেহেতু এটাকে সম্মান করেছে, বোঝার চেষ্টা করেছে, সেটার নিয়ম ধরে ধরে তারা অগ্রসর হয়েছে, তার জন্য আজকে এতদূর অগ্রসর হতে পেরেছে। আমি তাদেরকে বাহবা দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের যারা এখানে এসে কাজ করেছেন এবং এই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এত দূর নিয়ে এসছে, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজটা এত দূরে নিয়ে আসে। আরেকটা ফল হলো, এই সমস্যা শুধু বাংলাদেশের না, যে দেশেই মাইক্রো ক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয় রেগুলেশন। কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোন ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না, এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম। তেমন বাড়ি বাড়ি বলে আসছি তোমাদের এত কথা চিন্তা করার কারণে বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি জাস্ট ফলো দেম, তাদের নিয়ম কানুন নিয়ে আসো, তোমরা সেভাবে করো। বহু দেশ সেটা অনুসরণ করেছে। তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে, এটাকে সামাল দিতে হবে। কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে, যেটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য, একটা অধ্যায় সৃষ্টি করার জন্য। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে একজন নিখোঁজ হয়েছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাকি যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ট্রলার ভ্রমণের আয়োজন করে স্থানীয় কিছু যুবক। 15 জনের একটি দল নদের বিভিন্ন এলাকায় ট্রলার দিয়ে ঘুরে রাতে ফেরার পথে বাহেরচর এলাকায় পৌঁছালে অন্ধকারে বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এই সময় যাত্রীদের নিয়েই ডুবে যায় ট্রলারটি। স্থানীয়রা গিয়ে বাকি যাত্রীদের উদ্ধার করলেও নিখোঁজ হন সুমন সিপাহী নামের এক যুবক। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। রাত 11টার সময় সংবাদ পাই আড়িয়াল খাঁ নদীতে 10 থেকে 12 জন লোক নিয়ে একটা ট্রলার ডুবছে। ওখানে আমরা সকাল 7:30 উদ্ধার কাজ পরিচালনা করি। এখনো উদ্ধার কাজ চলমান আছে। ট্রলার এবং এই সুমন সিপাহী নামে একজন নিখোঁজ আছে, ওনাকে আমরা উদ্ধার কাজ পরিচালনা করতেছি।